হ্যালো গাইস, আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি, তোমাদের মিলন স্যার। আজকে ইতিহাসে নতুন আরো একটা টপিক নিয়ে ইতিহাসের ক্লাস 10-এর দ্বিতীয় অধ্যায় পড়াবো, নতুন একটা টপিক নিয়ে। তো চলো শুরু করা যাক। দেখো স্টুডেন্ট, নেক্সট টপিক এসছে আমাদের সামাজিক কুপ্রথা। তাই সামাজিক কুপ্রথার মধ্যে বুঝতেই পারছো যে সমাজে যে সমস্ত কুপ্রথাগুলো এসেছিল তার মধ্যে কি সতীদাহ প্রথা, যেটা একটা কুসংস্কার, বাল্য বিবাহ, জাতিভেদ প্রথা, এগুলো ছিল তখনকার সময়ে কুপ্রথা, সামাজিক কুপ্রথা। যেমন কন্যা সন্তান হলে গঙ্গায় ভাসিয়ে দেওয়া, এগুলোকে বলা হয় সামাজিক কুপ্রথা। এই সামাজিক কুপ্রথার প্রথম রাজা রামমোহন রায়, যাকে বলা হয় বাংলার নবজাগরণের অগ্রদূত, বাংলার নবজাগরণের অগ্রদূত বলা হয় রাজা রামমোহন রায়কে। তিনি প্রথম এই সতীদাহ প্রথার বিরোধিতা করেছিল। তাহলে আমাদের খুব ইম্পর্টেন্ট বিষয় এটা আমাদের জানতে হবে যে সতীদাহ প্রথার বিরোধিতা কে করেছিল। তাহলে সেই বিষয়ে আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখব। গাইস, আমরা আবারও কিছু প্রশ্ন নিয়ে এসেছি যে কুপ্রথা, যে টপিকটা আমি পড়াচ্ছিলাম তার উপরে। আর একটা কথা বলে দিই, যদি এগুলো তোমার ভালো লেগে থাকে চ্যানেলটাকে, তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব, শেয়ার করো। চলো দেখা যাক। দেখো, সামাজিক কুপ্রথার মধ্যে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সতীদাহ প্রথা কত খ্রিস্টাব্দে নিবারণ হয়? 1829 খ্রিস্টাব্দে। খুব ভালো করে তোমরা মাথার মধ্যে রাখবে, 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিবারণ হয়েছিল। এর উদ্যোক্তা ছিলেন রাজা রামমোহন রায়। কে ছিলেন নির্মাণকর্তা? রাজা রামমোহন রায়। আমাদের নেক্সট প্রশ্ন, বামাবধিনী সভা প্রতিষ্ঠা। দেখো, শুধুমাত্র একজনের উদ্যোগে কিন্তু কোনো কাজ কখনো সম্পূর্ণ করা যায় না। এই সামাজিক কুপ্রথা দূর করার জন্য একটা সভা তৈরি হলো, যে বামাবধিনী সভা, এবং রাজা রামমোহন রায়ের পাশাপাশি সেখানে যোগদান করলেন কেশবচন্দ্র সেন। বামাবধিনী সভা প্রতিষ্ঠা করলেন কেশবচন্দ্র সেন 1863 খ্রিস্টাব্দে। তার নেক্সট প্রশ্ন, বামাবধিনী পত্রিকার সম্পাদক কে? দেখো, প্রথমে একটা সভা তৈরি হলো, মানে সবাইকে নিয়ে। এখন তোমরা দেখবে অনেক আমাদের গ্রুপ থাকে না, হোয়াটসঅ্যাপ, মাঠের গ্রুপ, জিমের গ্রুপ। সেটাকে পরে কি হয়, একটা জিমের নাম ধরো বডি বিল্ডিং একটা ইনস্টিটিউট, একটা পত্রিকা হিসেবে সেটা বেরোলো। ঠিক তেমনই এটাও বামাবধিনী সভা থেকে ওটাকে মানে সভাটা চলে এলো পত্রিকায়, একটা পত্রিকা বেরোলো, এবং সেই পত্রিকার সম্পাদক কে হলেন? উমেশচন্দ্র দত্ত। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, উমেশচন্দ্র দত্ত হচ্ছে পত্রিকার সম্পাদক। প্রথমে একটা সভা তৈরি হয়েছিল, বামাবধিনী সভা, সভাটার নাম, এবং তারপর ওই একই নামে বেরোলো পত্রিকা, বামাবধিনী পত্রিকা। সম্পাদক কি হলো? উমেশচন্দ্র দত্ত। আচ্ছা, এবারে দিয়েছি বামা কথার অর্থ আর বধিনী কথার অর্থ। দেখো, এই বামা বধিনী, তাহলে বুঝতে হবে যে বামা বধিনী নামের অর্থটা কি, কেন এই নামটা মানুষ পছন্দ করলো, অর্থটা কি। দেখো, তখনকার সময় কিন্তু নারীদেরও সেরকম সামাজিক কোনো স্বীকৃতি ছিল না। তারাও হয়েছিল নানা রকম কুপ্রথার শিকার। পর্দা প্রথা, তারা শিক্ষা অর্জন করতে পারবে না, বিদ্যালয়ে যেতে পারবে না, ঠিক আছে, এই সমস্ত কুসংস্কার নারীদেরও শিকার হয়েছিল। তাই বামা কথার অর্থ হচ্ছে নারী। বামা কথার অর্থ কি? নারী। আর বধিনী কথার অর্থ কি? বন্দনা বা বোধনকারী, অর্থাৎ নারীদেরকে সুন্দরভাবে বোধন করে সমাজের বুকে নিয়ে আসা, রিপ্রেজেন্ট করা, সমাজের বুকে নিয়ে আসা, অর্থাৎ নারী মুক্তি আন্দোলন। আসল বামাবধিনী পত্রিকা বা বামাবধিনী সভাটা হচ্ছে নারী মুক্তি আন্দোলন, নারী মুক্তি আন্দোলন। তাই সেই নাম অর্থে বামা বধিনী, বামা অর্থে নারী, আর বধিনী অর্থে বোধন করা কিংবা বন্দনা করা। তাহলে বামা বধিনী, তাহলে ব্যাপারটা বুঝতে পারলে তোমরা। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কাউন্সিল অফ এডুকেশন প্রতিষ্ঠা করা হয়? দেখো, কাউন্সিল অফ এডুকেশন, এডুকেশন মানে কি? শিক্ষা। তাহলে কাউন্সিল অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার একটা প্রসারের দিক, সেটা প্রতিষ্ঠা হয়েছিল 1842 খ্রিস্টাব্দে। 1842 খ্রিস্টাব্দে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়। ম্যাগনা কার্টা কাকে বলে? উডের ডিসপ্যাচকে বলা হয় ম্যাগনা কার্টা। মানে শিক্ষার নির্দেশনাগুলিকে পাশ্চাত্য ভাষায় বলা হয় উডের ডিসপ্যাচ বা ম্যাগনা কার্টা।
তোমরা বুঝতে পেরেছো? তাহলে এই উডের ডিসপ্যাচটা নিয়ে বিস্তারিত প্রশ্ন আমি তোমাদেরকে দেব। এটা 2 নম্বরে আসে, বড় প্রশ্ন 4+4, 3+5 এই অর্থেও আসে। উডের ডিসপ্যাচ এবং বা ম্যাগনা কাটা বলতে কি বোঝো? আমি যখন তোমাদের বড় প্রশ্নের পার্ট নিয়ে আসবো তখন অবশ্যই সমস্ত প্রশ্নগুলো দেব, এবং তখন যদি তোমাদের কোনো উত্তরের অ্যান্সারের প্রবলেম হয় তোমার কমেন্ট বক্সে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই অ্যান্সারগুলো সুষ্ঠুভাবে দিয়ে দেওয়া। দেখো স্টুডেন্ট, আমাদের আজকে নেক্সট প্রশ্ন নিয়ে এসেছি তত্ত্ববোধিনী সহ প্রতিষ্ঠা। একটা কথা তোমাদেরকে বলে দিই, আমাদের চ্যানেলে অলরেডি ক্লাস 10-এর ইতিহাসেরই একটা ভিডিও রয়েছে এবং সেখানে প্লে লিস্ট রয়েছে। তোমরা অবশ্যই সেখানে প্লে লিস্টে বুকমার্ক করে দিও, তাহলে আরো সহজে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। দেখো, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা, বামাবোধিনী পত্রিকার তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঠাকুর। এই সমস্ত কিছু কিন্তু হচ্ছে সমাজের বুক থেকে কুপ্রথাকে দূর করে দেওয়ার জন্য, কুপ্রথাকে দূর করে দিয়ে মানুষকে শিক্ষার জগতে শিক্ষার আলো দেখানোর জন্য। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঠাকুর। ভারতীয় নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে ভারতীয় নবজাগরণের অগ্রদূত কেন বলা হয়? যদি প্রশ্ন করা হয় যে ওনাকেই কেন বললো, দেবেন্দ্রনাথকে কেন বললো না, কেশবচন্দ্র সেনকে কেন বললো না? দেখো, নবজাগরণের অগ্রদূত এই কারণেই বলা হয়, উনি ইংরেজি শিক্ষার প্রসার ঘটাতে সহায়তা করেছে, সতীদাহ প্রথাকে রোধ করেছে। ওনার জন্য উনি পাশ্চাত্য এবং পাশ্চাত্যের দ্বন্দ্বকে মিটিয়ে ইংরেজি শব্দকে বা ইংরেজি ভাষাকে আমাদের এই ভারতে নিয়ে এসছে। ওনার জন্যই আজ কিন্তু আমরা ইংলিশ জানতে পারছি। ইংলিশের উদ্ভাবক আমাদের এই বাংলায় প্রথম এনেছিলেন রাজা রামমোহন রায়। এই সমস্ত দিকের জন্য ওনাকে ভারতীয় নবজাগরণের অগ্রদূত বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, সহমরণ কাকে বলে? দেখো তো, সহমরণ, সহ মানে কি সাথে, আর মরণ মানে কি মৃত্যু, অর্থাৎ একসাথে যে মৃত্যু তাকে বলা হয় সহমরণ। শুনতে ভালো লাগলো, কিন্তু এর বিস্তারটা কতটা মর্মান্তিক সেটা তোমরা দেখো। 40, 45 বা 50 এরকম বয়স পর্যন্ত লোকের সাথে, তাদেরকে আমরা বয়স্ক বলে থাকি, এরকম লোকের সাথে 14-15 বছর বয়সের একদম বাচ্চা বাচ্চা মেয়েদের বিয়ে দেওয়া হতো, এবং বয়সের সাথে সাথে যখন মেয়েটারও বয়স বাড়ছে সেই লোকটারও বয়স বাড়বে। একটা সময় গিয়ে দেখা গেল মেয়েটার যখন 25 বছর বয়স তার স্বামী মারা যাচ্ছে, তখন সেই স্বামীর সাথে সেই মেয়েটাকেও চিতায় তুলে দেওয়া হতো। ঢাক ঢোল বাজিয়ে আনন্দ উৎসব করে চিতায় তুলে দিয়ে দড়ি দিয়ে সেই মেয়েটাকে স্বামী চিতার সাথে বেঁধে দেওয়া হতো, দিয়ে সেই চিতায় আগুন লাগিয়ে দেওয়া হতো। এটাকেই বলা হয় সহমরণ বা সতীদাহ প্রথা। এটা এটা তখনকার মানুষেরা মনে করত, গোঁড়া ব্রাহ্ম সমাজ এটা মনে করত যে এটা নাকি একটা পুণ্যের কাজ, স্বামীর চিতায় স্ত্রীকে দাহ করে দেওয়া এটা পুণ্যের কাজ, কিন্তু না, এটা হচ্ছে সমাজের চোখে একটা কুপ্রথা। এটাকেই বলা হয় সহমরণ। আমি আরেকবার বলছি, দেখুন আমি লিখে দিই, মৃত স্বামীর চিতার উপর জীবিত স্ত্রীকে তুলে দিয়ে দাহ করা হতো, একে সহমরণ বলা হয়। তোমরা এই বিষয়টাকে ভালোভাবে আরো পড়বে। আর একটা কথা যেটা আমি প্রতি ভিডিওতে, আগের ভিডিওতে বলেছি এবং এই ভিডিওতেও বলছি, ভালো রেজাল্ট করতে গেলে তোমাদেরকে টেক্সট বুক রিডিং পড়তে হবে, খুঁটিয়ে খুঁটিয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে টেক্সট বুক তোমাদের পড়তে হবে, তবেই তোমরা 30-40 নাম্বারের যে এসএকিউ এমসিকিউ থাকে সেখান থেকে অবশ্যই 35 থেকে 30 তোমরা কমন পাবে, যদি তোমরা টেক্সট বুক ভালো পড়ো অ্যান্ড আমার এই নোটগুলোকে যদি ফলো করো। তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের 30-35 পাওয়া কেউ আটকাতে পারবে না। অ্যাজ এ আমি তোমাদের প্রাইভেট টিউটর হিসাবে এটাই বলবো যে তোমরা আমার এই নোটটাকেও ফলো করবে, সাথে সাথে টেক্সট বুকটাকেও ফলো করবে। আর যদি আমাদের চ্যানেলকে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থেকো, চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করবে, যাতে তোমার মতো আরো অনেক তোমার বন্ধু, তোমার পাশে যারা ধরো টিউটর নিতে পারছে না তাদের যেন সুবিধা হয়। সো স্টুডেন্ট, আজকের এই পর্যন্ত। নেক্সট ভিডিও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। টাটা।